ডিয়ার স্টুডেন্টস, ম্যাথ এক্সপ্রেসের সাথে আবার আমরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। ঠিক আছে, তো এর আগে একটা শর্টস করেছিলাম যে ক্লাস 11 জয়েন্ট এন্ট্রান্স, 11-12 জয়েন্ট এন্ট্রান্স বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব। তো আজকের একটা টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকটা ক্লাস 8 থেকে পড়ানো শুরু হয়, আইসিএসসি বোর্ডে 8 থেকেও পড়ানো শুরু হয়। এছাড়া ক্লাস 11 সিবিএসই হোক, আইসিএসসি হোক, ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক, সমস্ত বোর্ডেই কিন্তু এই টপিকটা রয়েছে। প্লাস তার সাথে শুধু তাই নয়, আমাদের জয়েন্ট এন্ট্রান্সে তো জয়েন্ট এন্ট্রান্সের সিলেবাসে এই টপিকটা অবশ্যই রয়েছে। ঠিক আছে, আর এটা এমন একটা টপিক যে টপিকটা একদম ছোটবেলা থেকেই পড়ানো হয়, মানে আইসিএসসি দেখবে তোমরা ক্লাস 8 থেকে এই চ্যাপ্টারটা শুরু করে দিয়েছে। তাহলে এই চ্যাপ্টারটা আমরা 11-এ আশা করি ভয় পাবো না। তোমাদের যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড, তাদের সেমিস্টার সিস্টেম ক্লাস 11-এ এই টপিকটা রয়েছে। দেখবে তোমাদের ক্লাস 11-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সব এমসিকিউ আসবে। এবারে সেমিস্টার 1-এ এমসিকিউ 40 মার্কসের এমসিকিউ থাকবে। তো সেখানে যে টপিকগুলো রয়েছে তার মধ্যে এই টপিকটা কিন্তু রয়েছে। ঠিক আছে, তো এই টপিকটা আজকের আমি শুরু করব। এই টপিকটা এমনই একটা টপিক, যারা নতুন করছো তারা এই টপিকটা দেখো। ম্যাথামেটিক্স নিয়ে যারা পড়াশোনা করছো ক্লাস 11-12-এ, যাদের সায়েন্স আছে বা কমার্স থাকলেও অনেকের ম্যাথস থাকছে। ঠিক আছে, তো এই পিওর ম্যাথ নিয়ে যারা পড়াশোনা করছো তাদের মধ্যে একটা ভয় কাজ করে, ম্যাথ বোধহয় প্রচন্ড কঠিন, পারবো না, কি অসুবিধা, খুবই অসুবিধা, এটা নিয়ে মার্কস ওঠে না। এটা সম্পূর্ণ ভুল কথা। এটাকে যদি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে তোমরা বোঝার চেষ্টা করো, তাহলে ম্যাথামেটিক্স কিন্তু খুব একটা কিন্তু কঠিন বিষয় নয়। ঠিক আছে, তো এটা অবশ্যই তোমরা পারবে। আর সেট থিওরি ক্লাস 11-এ রয়েছে মানে এই নয় 11-এর জিনিস খুব কঠিন, না, এটা 11-এর না। চ্যাপ্টারটা ক্লাস বললাম আমি আইসিএসসি ক্লাস 8 থেকে এই চ্যাপ্টারটা পড়ানো হয়, তার মানে নিশ্চয়ই এই চ্যাপ্টারটা অত্যন্ত সোজা, অত্যন্ত সোজা, যার জন্য ছোটবেলা থেকে এই চ্যাপ্টারটা পড়ানো হচ্ছে। তার মানে ওই ক্লাস 8-এর বাচ্চাটার মধ্যে ওই চ্যাপ্টারটা নেওয়ার ক্ষমতা আছে বলেই কিন্তু চ্যাপ্টারটা কিন্তু বোর্ড থেকে তাকে রেকমেন্ড করা হয়েছে। ঠিক আছে, তো 11-এ এই চ্যাপ্টারটা আছে মানে 11-এর চ্যাপ্টারগুলো খুব কঠিন তাই বলে নয়, কিন্তু জিনিসটাকে প্র্যাকটিক্যালি ভাবতে হবে। ঠিক আছে, এতক্ষণেও তোমরা কন্টেন্ট দেখে বুঝে গেছো যে আমি কোন টপিকটা আজকের পড়াতে চলেছি, সেটা হলো গিয়ে সেট থিওরি। আচ্ছা, সেট থিওরি জানতে গেলে, যে সেট থিওরি, এই যে নামটা আমি বলছি না, সেট থিওরি এই জিনিসটা কি? ঠিক আছে, এই সেট থিওরি ব্যাপারটা কি? আসলে সেট হচ্ছে মানে কতগুলো কালেকশন। আমি যদি এটা ডেফিনেশন হিসেবে লিখি, আমি ডেফিনেশনটা আগে লিখবো, ডেফিনেশনটা লেখার পর আমি জিনিসটা বলবো, এটাকে প্র্যাকটিক্যালি ভাবানোর চেষ্টা করব তোমাদেরকে। যে প্র্যাকটিক্যালি যদি ভাবো, সেই প্র্যাকটিক্যালি তোমরা দৈনন্দিন জীবনে যা দেখে এসছো, দৈনন্দিন দৈনন্দিন জীবনে যেগুলো নিয়ে তোমরা কাজ করছো, সেটাই ম্যাথামেটিক্যালি আমি যদি এক্সপ্রেস করি তাহলে কেমন হয়। ঠিক আছে, আমি দৈনন্দিন জীবনের সমস্ত ঘটনাগুলোকে নিয়ে ম্যাথামেটিক্সের সাথে একটা রিলেশন খোঁজার চেষ্টা করো। এটা যদি করতে পারো, প্র্যাকটিক্যালি এই জিনিসটা যদি ভাবতে পারো, তাহলে ম্যাথামেটিক্সটা কিন্তু খুব সোজা লাগবে। যাই হোক, আমি আগে সেট থিওরির সেটের ডেফিনেশনটা আগে বলি। যে ডেফিনেশনটা আমি এখানে লিখবো, সেই ডেফিনেশনটাকে পুরো এক্সপ্লেন করব উইথ প্র্যাকটিক্যাল এক্সাম্পল। তাহলে পুরো ডেফিনেশনে কোনো রকম গন্ডগোল থাকবে না, কোনো রকম বোঝার অসুবিধা থাকবে না। ঠিক আছে, আর এই চ্যাপ্টারটা যদি কনসেপ্ট গুলো যদি ক্লিয়ার থাকে তোমাদের, প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। বিশেষ করে যাদের সেমিস্টার সিস্টেম ক্লাস 11 ওয়েস্ট বেঙ্গল বোর্ড, তাদের কিন্তু অবশ্যই চ্যাপ্টারগুলোর প্রতি কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু এমসিকিউ এর কোশ্চেন তোমরা অ্যাটেন্ড করতে পারবে না। ঠিক আছে, তোমাদের যে 40 নম্বরের এমসিকিউ কোশ্চেনের যে পরীক্ষাটা হয়, সেখানে কিন্তু 40টা এমসিকিউ যে থাকে, এই 40টা এমসিকিউ বিভিন্ন চ্যাপ্টার থেকে থাকছে। তো প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদের কমপ্লিট করতে হবে এবং প্রত্যেকটা চ্যাপ্টারে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। ঠিক আছে, আমি একটা বড় ম্যাথ পারা, আমি 5 মার্কসের 4 মার্কসের ম্যাথ পারা মানে এই নয় যে আমার চ্যাপ্টারটার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। আর এই চ্যাপ্টারটার কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে যায় একবার, তাহলে তোমরা যে কোনো এমসিকিউ এর অ্যান্সার করতে পারবে। বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, জয়েন্ট এন্ট্রান্সের মতন এক্সামের বিভিন্ন রকমের কোশ্চেনের অ্যান্সার করতে পারবে যদি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে। এমসিকিউ প্রবলেম সলভ করতে গেলে চ্যাপ্টারের কনসেপ্ট অবশ্যই দরকার।
ঠিক আছে, তো এই চ্যাপ্টারের কনসেপ্ট তাহলে কি করে পাবো? চ্যাপ্টারের কনসেপ্ট আমি পাবো, খুব কঠিন ভাবে বিষয়টাকে ভাববো না। ম্যাথামেটিক্স জিনিসটা সবসময় আমাদের প্র্যাকটিক্যাল লাইফ, প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে জিনিসটাকে ভাবার চেষ্টা করব, তাহলে অটোমেটিক্যালি আমার কনসেপ্ট ক্লিয়ার হবে। ঠিক আছে, তো শুরু করা যাক। সেট এর ডেফিনেশনটা কেমন? আমি যদি ডেফিনেশন বলি, বলছে সেট ইজ আ well defined collection of distinct object. Set is a well defined collection of distinct objects. ঠিক আছে, কতগুলো পয়েন্ট আমি এখানে হাইলাইট করতে চাইছি। সেটা হচ্ছে, একটা হচ্ছে ওয়েল ডিফাইন্ড, একটা হচ্ছে কালেকশন, আর একটা হচ্ছে ডিস্টিংক্ট। এই ব্যাপারটার ওপর আমাকে হাইলাইট করতেই হবে, কারণ সেটের ডেফিনেশনের মধ্যে এই ব্যাপারগুলোর, এই ডেফিনেশন যেটা লিখে দিয়েছি না, এই ডেফিনেশনের মধ্যে এই যে তিনটে টপিকের ওপর আমি হাইলাইট করলাম, এই তিনটে টপিকের কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে পুরো সেট আমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এই তিনটে টপিক আমাকে আগে বুঝতে হবে, এই তিনটে টপিক আমাকে আগে জানতে হবে যে এই তিনটে টপিক কি, কিভাবে হচ্ছে ব্যাপারটা। তো একটা কথা বলি, আমরা কোথায় থাকি? আমাদের দেশের নাম ইন্ডিয়া বা ভারতবর্ষ। ঠিক আছে, তো এখানে প্রচুর সম্প্রদায়ের লোক বসবাস করে, বিভিন্ন স্টেট আছে, বিভিন্ন ডিস্ট্রিক্ট আছে, এক একটা স্টেটের মধ্যে ডিস্ট্রিক্ট আছে। ঠিক আছে, তো আমি যদি ভাবি যে আমাদের ইন্ডিয়াতে কি কি স্টেট আছে, অনেকগুলো স্টেট আছে। ঠিক আছে, তার মধ্যে আমি কয়েকটা স্টেটের নাম যদি বলি, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, বিহার, ইউপি, উত্তরাখণ্ড, এই যে স্টেটগুলোর নাম বললাম, এখন এই স্টেটগুলোকে আমি কালেক্ট করছি। আমাকে যদি বলা হয় যে তুমি একটা কাজ করো, আমাদের ইন্ডিয়াতে যে স্টেটগুলো রয়েছে সেই স্টেটগুলোকে খুঁজে বার করো। ঠিক আছে, তাহলে আমি কিন্তু অনায়াসে স্টেটগুলো খুঁজে বার করতে পারছি। এখন আরেকভাবে আমি কোশ্চেনটা করলাম, বললাম না যে ইন্ডিয়ার স্টেট খুঁজে বার করো, আমি বলে দিলাম যে কিছু স্টেট তোমরা খুঁজে বার করো, যে স্টেটগুলো সারা ওয়ার্ল্ডের মধ্যে এক্সিস্ট করছে, এরকম কিছু স্টেট তোমরা খুঁজে বার করো। তাহলে দেখা যাবে আমি 4-5টা স্টেট ইন্ডিয়া থেকে কালেক্ট করে নিলাম, মানে ইন্ডিয়া থেকে 4-5টা স্টেট নিলাম। এবার আমি যে 4-5টা স্টেট নেব, নিশ্চয়ই আরেকজন সেই 4-5টা স্টেট নেবে না, সে দেখা গেল তার ইচ্ছে মতো স্টেট চুজ করলো। ঠিক আছে, তো সবার এই স্টেট চয়েস করার ব্যাপারটা কিন্তু আলাদা আলাদা হয়ে যাচ্ছে। যেহেতু এটা আমি অল ওভার ওয়ার্ল্ডের কথা বলছি, অল ওভার ওয়ার্ল্ডের কথা যেহেতু বলছি, তো সেখানে আমার সবার স্টেট চয়েস করার ব্যাপারটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এখানে যার জন্য আমাকে এই যে কথাটা বলে দিলাম যে ইন্ডিয়ার যে কয়টা স্টেট রয়েছে সব কটা স্টেট তুমি ইনক্লুড করো, তাহলে কিন্তু বিষয়টা একটু অন্যরকম হয়ে দাঁড়ায়। ঠিক আছে, আরেকটা কথা বলি, সেটা হলো আমরা নাম্বার সিস্টেম পড়েছি ছোটবেলায় যেগুলো পড়েছি সেই জায়গাগুলোকে নিয়ে, সেই জিনিসগুলোকে নিয়ে আমি একটুখানি আলোচনা করি। ছোটবেলায় আমরা নাম্বার সিস্টেম পড়েছি, আমরা কি কি নাম্বার পড়েছি সবাই জানো, এটা ছোটবেলায় আমরা ন্যাচারাল নাম্বার পড়েছি, ছোটবেলায় আমরা হোল নাম্বার পড়েছি। ন্যাচারাল নাম্বার বা বাংলায় ওটাকে বলে স্বাভাবিক সংখ্যা, হোল নাম্বার বা ওটাকে বলে বাংলায় পূর্ণ সংখ্যা, এই অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা। পূর্ণ সংখ্যার ইংলিশটা হচ্ছে ইন্টিজার। ইন্টিজার নিয়েও আমরা পড়াশোনা করেছি, এমনকি রেশনাল নাম্বার যেগুলোকে p/q ফর্মে লেখা যায় তাদেরকেও নিয়েও আলোচনা করেছি, আবার রিয়েল নাম্বারস গুলোকেও নিয়েও আলোচনা করেছি। ঠিক আছে, তো কথা হচ্ছে এই যে বিভিন্ন নাম্বারের ক্লাসিফিকেশন করেছি না, এই নাম্বারগুলোকে ক্লাসিফিকেশন করে আমি কোথায় রাখবো? আমি ক্লাসিফিকেশন করলাম, করে সবাইকে একসাথে ছেড়ে দিলাম, তাহলে তো হয় না। নিশ্চয়ই তাদেরকে আমাকে একটা জায়গা দিতে হবে। ঠিক আছে, আমাকে একটা জায়গা দিতে হবে। যেমন তোমরা তোমাদের বাড়িতে থাকো, ঠিক আছে, তোমাদের পাড়ায় যদি
70 জন লোক থাকে, এই 70 জন নিশ্চয়ই একসাথে মিলেমিশে থাকো না, প্রত্যেকেই আলাদা 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 ঘর রয়েছে। ঠিক আছে, এই ঘরগুলোকে তোমরা একটা সেট হিসেবে কল্পনা করো। অর্থাৎ এই যে রিয়েল নাম্বার, রেশনাল নাম্বার, ন্যাচারাল নাম্বার, এদেরকে একটা জায়গা দেওয়া হয়েছে, একটা ঘর দেওয়া হয়েছে, না হলে এরা ছন্ন ছাড়া হয়ে ঘুরে বেড়াবে। তোমাকে যদি ঘর না দেওয়া হয় বাড়িতে, একটা বাড়ি যদি তোমাকে না করে দেওয়া হয়, তাহলে তুমি কেন, সবাই কিন্তু ছন্ন ছাড়া হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াবে, কেউ কারোর কোনো ঠিক নেই, সবাই অনাথ, সবাই অনাথ। তার জন্য কি করতে হবে, আমাকে আমাকে যেটা করতে হবে, সবাইকে একটা নির্দিষ্ট ঘর দিতে হবে। কিভাবে ঘর দেব তার কিছু কন্ডিশন আছে, কিভাবে দেব তার কিছু কন্ডিশন আছে। ওয়েল ডিফাইন্ড, কালেকশন, ডিস্টিংক্ট, এই তিনটে কন্ডিশন আমার এখানে কাজে লাগবে। ঠিক আছে, কালেকশন মানে কি? কালেকশন মানে হচ্ছে আমি কালেক্ট করছি, কিছু জিনিস কালেক্ট করছি। আমাকে যদি নাম্বার কালেক্ট করতে বলা হয়, তাহলে আমি 1 2 3 4 5 6 7 8 -1 -3 0 1 যা খুশি কালেক্ট করে নিয়ে আসলাম। কিন্তু যা খুশি কালেক্ট করে নিয়ে আসলে তাদেরকে তো আমি ক্লাসিফিকেশন করতে পারছি না। বা আমাকে যদি বলা হয় যে তুমি মানুষ কালেক্ট করে নিয়ে আসো, তাহলে মানুষ কালেক্ট করে মানে আমি যদি ইন্ডিয়ার মধ্যে মানুষ কালেক্ট করতে যাই, তাহলে দেখা যাবে ইন্ডিয়ার মধ্যে মানুষ কালেক্ট করতে গেলে আমি হিন্দুদেরকে নিয়ে আসতে পারি, মুসলিমদেরকে নিয়ে আসতে পারি, শিখদেরকে নিয়ে আসতে পারি, জৈনদেরকে নিয়ে আসতে পারি। আমরা তো বিভিন্ন সম্প্রদায় থেকে আসছি, তা আমি যাকে খুশি নিয়ে আসতে পারি। কিন্তু আমার কিন্তু ক্লাসিফিকেশন করা গেল না। তার মানে আমাকে কিন্তু বলা হলো না, জাস্ট কালেকশন, কথার মানে হচ্ছে আমি জাস্ট কালেক্ট করলাম, আমাকে বলা হলো না যে কালেকশনটা কিভাবে করা হয়। তাদের সবাইকে আমি একটা ঘরের মধ্যে যদি বন্দি করে রেখে দিই, তাহলে কি হবে? তাহলে যেটা হতে পারে সেটা সাম্প্রদায়িক ঝামেলা হতে পারে। তখন এই সাম্প্রদায়িক ঝামেলার হাত থেকে আমি তাহলে কি করে বাঁচবো? তখন আমাকে ক্লাসিফিকেশন করে দিতে হবে। ঠিক আছে, তো আমি যাই হোক, ডিসক্লেমার, আমার এখানে কিন্তু কোনো সম্প্রদায়কে নিয়ে আমি কোনো রকম কথা বলতে চাই না। ঠিক আছে, কারোর কাছে যদি এটা ভুল হিসেবে বার্তা পৌঁছে থাকে তো ক্ষমা করবে। তো যাই হোক, তো এই সাম্প্রদায়িক ঝামেলার মধ্যে যাচ্ছি না। আমি যদি এরকম ভাবে এক্সাম্পল দিই যে কিছু প্রাণী খুঁজে নিয়ে এসে একটা ঘরের মধ্যে বন্দি করে রেখে দাও, তাহলে আমি যদি প্রাণী খুঁজতে যাই, তাহলে দেখা যাবে আমি বাঘ নিয়ে আসলাম, কুকুর নিয়ে আসলাম, মানুষকে নিয়ে আসলাম, ছাগল, ভেড়া, সবকিছু নিয়ে এসে একটা ঘরের মধ্যে ঢুকিয়ে দিলাম। কি হতে পারে? কি হতে পারে নিশ্চয়ই বুঝতে পারছো। ঠিক আছে, তখন আমার কিন্তু সব কিছু ছন্নছাড়া হয়ে গেল, মানে সবাই ওখানে ওই ঘরের মধ্যে সবাই রয়েছে, কিন্তু সবাই অনাথ, কারোর কোনো ঠিক নেই, কে কার সাথে থাকবে, কে কার সাথে মারপিট করবে, কে তার নিজের খাবারটাকে জোগাড় করবে, এগুলো কিন্তু কোনো রকম ভাবে কোনো কিছু ঠিক করা নেই আগে থেকে। ঠিক আছে, তো তার জন্য আমি কালেকশন শুধু করলেই হবে না, ওই কালেকশনটাকে ওয়েল ডিফাইন্ড হতে হবে। এখন আমি যদি ওটাকে বলে দিই যে কালেকশনটা করলে সেই কালেকশনটা মানুষের কালেকশন হবে, তাহলে তুমি কিন্তু বুঝতে পারলে যে তোমার মানুষের কালেকশন হবে এবং মানুষগুলোকেই তুমি চুজ করলে। তোমাকে যদি বলে দেওয়া হয় ইন্ডিয়ার মধ্যে তুমি স্টেটগুলোকে, সমস্ত স্টেট জোগাড় করে নিয়ে আসো, কাউকে যদি স্টেট খুঁজতে বলা হয়, আর যদি মেনশন করে না দেওয়া হয় যে ইন্ডিয়া বা আফ্রিকা বা অস্ট্রেলিয়া, যদি মেনশন না করে দেওয়া হয়, সে কিন্তু যা খুশি করতে পারে, একজনের যা রেজাল্ট হবে আরেকজনের তা অন্যরকম রেজাল্ট হয়ে যাবে। কিন্তু আমি যদি তোমাকে মেনশন করে দিই ইন্ডিয়ার সমস্ত স্টেট তুমি একটা ঘরের মধ্যে নিয়ে আসো, একটা ঘরের মধ্যে তুমি সমস্ত স্টেটের নাম তুমি লেখো, তাহলে কিন্তু প্রত্যেকের অ্যান্সার একই হবে। তখন সেটাকে বলা হবে ওয়েল ডিফাইন্ড হলো ব্যাপারটা। যেমন ন্যাচারাল নাম্বার কোথা থেকে শুরু হচ্ছে? ন্যাচারাল নাম্বার শুরু হচ্ছে 1 থেকে, শুরু হচ্ছে 2 3 4 5, এরকম ভাবে জিনিসটা চলছে। এদেরকে যদি আমি একটা ঘরের মধ্যে রাখি, তাহলে সেটাকে বলা হবে একটা ওয়েল ডিফাইন্ড সেট। আর ঘরটা দেখতে এরকম হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এরকম ভাবে আমি ঘরটাকে দেব। এই ঘরের মধ্যে বিভিন্ন এলিমেন্টস গুলো রয়েছে। ঠিক আছে, বা আমি যদি বলি হোল নাম্বার, আচ্ছা ন্যাচারাল নাম্বারকে আমি ডিনোট করব, এখানে তো নাম দিতে হবে, একটা সেটের একটা নাম দিতে হবে। তো
তো এই যে সেটটা, এটা যদি ন্যাচারাল নাম্বারের সেট হয়, তাহলে ন্যাচারাল নাম্বারকে আমি ডিনোট করব n দিয়ে। ঠিক আছে, তো যাই হোক, আমি যদি হোল নাম্বার বলি তখনই বুঝে যাব যে হোল নাম্বার মানে আমাকে 0 1 2 3 4 5 6 7 8 9 10 ডট ডট এরকম ভাবে আমাকে নিতে হচ্ছে, তখন সেটাকে আমি ডাব্লিউ দিয়ে ডিনোট করছি। হোল নাম্বারকে আমি, হোল নাম্বারের সেটটাকে ডাব্লিউ দিয়ে ডিনোট করব। তো এইটা হচ্ছে একদম ক্লাসিফিকেশন আলাদা হয়ে গেল, সমস্ত নাম্বারগুলোকে আমি আলাদা আলাদা করে ভাবছি, ওয়েল ডিফাইন করছি। ডিফাইন করছি কিভাবে? ন্যাচারাল নাম্বার বলে দিলাম, তাহলে আমার বুঝে যেতে হবে 1 থেকে শুরু হচ্ছে। হোল নাম্বার বলে দিলাম, বুঝে যেতে হবে 0 থেকে শুরু হচ্ছে। ইন্টিজার বলে দিলাম, তাহলে ইন্টিজার মানে কি? ইন্টিজার মানে আমাকে তখনই বুঝে যেতে হবে যে এখানে পজিটিভ নাম্বারস রয়েছে, 0 রয়েছে, তার সাথে আমার নেগেটিভ নাম্বারস গুলো রয়েছে, কোনো ফ্র্যাকশন নেই। ঠিক আছে, আর যখন আমার রেশনাল নাম্বার বলবে, এটা হচ্ছে রেশনাল নাম্বারের সেট। রেশনাল নাম্বারের সেটকে আমি এইভাবে ডিনোট করব। রেশনাল নাম্বার মানেই আমাকে বুঝে নিতে হবে এদেরকে পি বাই কিউ ফর্মে লেখা যায়। ঠিক আছে, এদেরকে পি বাই কিউ ফর্মে লেখা যায়, যেখানে কিউটা নট ইকুয়ালস টু 0। এই পি বাই কিউ ফর্মে যাদেরকে লেখা যায় তাদেরকে আমার এই সেটের মধ্যে ইনক্লুড করতে হবে। ঠিক আছে, তাহলে আমার এখানে কিন্তু ডিফাইন করে দিলাম। এখন যদি বলা হয় যে 1 থেকে 10-এর মধ্যে তুমি ইভেন নাম্বারগুলোকে নাও, 1 থেকে 10-এর মধ্যে ইভেন নাম্বারগুলোকে নিলাম 2 4 6 8 10। 1 থেকে 10-এর মধ্যে আমি ইভেন নাম্বারগুলোকে নিলাম। ঠিক আছে, তাহলে এর মানে কি? এর মানে হচ্ছে আমি জিনিসটাকে ডিফাইন করলাম, ওয়েল ডিফাইন্ড হচ্ছে। কিন্তু আমি যদি বলে দিই যে যে কোনো নাম্বার নাও, তাহলে তোমরা প্রত্যেকে আলাদা আলাদা নাম্বার চুজ করে করে নিয়ে আসবে। কিন্তু তোমাকে যদি মেনশন করে দেওয়া হয় যে 1 থেকে 10-এর মধ্যে ইভেন নাম্বার নাও, তাহলে তুমি কিন্তু বুঝে গেলে যে কোনটা। 1 থেকে 10-এর মধ্যে যদি তোমাকে বলা হয় প্রাইম নাম্বার নাও, মৌলিক সংখ্যা, তাহলে তুমি বুঝে গেলে যে কি কি নিতে হবে। এই বিষয়টাই হচ্ছে ওয়েল ডিফাইন, আমাকে ডিফাইন করে দিলাম। আমি যদি তোমাকে বলি যে আমাদের নদীগুলোর নাম একটা ঘরের মধ্যে লিপিবদ্ধ করো, তা তুমি নদীর নাম বলতে গেলে তো যা খুশি নিয়ে আসতে পারো। আমি ইন্ডিয়ার নদীর নাম লিখতে পারি, আবার আরেকজন দেখা গেল অস্ট্রেলিয়ার রিভার্স গুলোর নাম লিখলো, আরেকজন দেখা গেল আফ্রিকার রিভার্স গুলোর নাম লিখলো। ঠিক আছে, আরেকজন দেখা গেল ইন্ডিয়া আফ্রিকা মিলিয়ে মিশিয়ে রিভার্সের নামগুলো লিখলো। ঠিক আছে, তাহলে এমন হলে তো চলবে না। কিন্তু আমি যখন বলে দেব যে ইন্ডিয়ার মধ্যে, ইন্ডিয়ার বাউন্ডারির মধ্যে আছে এরকম রিভার্স গুলোর নাম দেবো, তাহলে কিন্তু সবাই সেম জিনিস লিখবে, তখন ওটাকে বলা হবে ওয়েল ডিফাইন্ড। বোঝাতে পারলাম ওয়েল ডিফাইন্ড মানে কি, আর কালেকশন মানে কি? কালেকশন মানে এইভাবে কালেক্ট করা হচ্ছে, এবং যে জিনিসগুলোকে কালেক্ট করা হচ্ছে সেই জিনিসগুলোকে অবশ্যই ওয়েল ডিফাইন্ড হতে হবে। নেক্সট হচ্ছে ডিস্টিংক্ট। ডিস্টিংক্ট মানে সাপোজ ধরো আমি একটা সেট লিখলাম 1 2 3 4 3 9। এখানে আমার কথা হচ্ছে এই যে 3 বলে যে এলিমেন্টটা, এই এলিমেন্টটা এই সেটের মধ্যে দুবার করে হয়ে গেছে। একটা প্র্যাকটিক্যালি ভাবি, আমার বাড়িতে বা তোমাদের স্কুলে যদি বলা হয় যে কয়জন স্টুডেন্ট আছে, তার মধ্যে ফিজিক্স কজন পড়ছে তাদের নাম লেখো। ক্লাস 11-এ ফিজিক্স কজন পড়ছে স্কুলে তাদের নাম লেখো, তোমরা লিখলে। এবার বলা হলো কেমিস্ট্রি কজন পড়ছে তাদের নাম লেখো, তোমরা লিখলে। এবার বলা হলো ম্যাথামেটিক্স কজন পড়ছে তাদের নাম লেখো, তোমরা লিখলে। ঠিক আছে, এখন যদি তোমাকে বলা হয় এই যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যাদের আছে তাদের নাম লেখো, তখন দেখা যাবে রাম বলে একটা ছেলে, সে ফিজিক্সও পড়ছে, সে আবার কেমিস্ট্রিও পড়ছে। তখন আমি কি রামকে দুবার নেব? না, দুবার নেব না, কেন রাম তো একজনই ব্যক্তি, সে দুটো রুমে কি করে আলাদা আলাদা করে থাকবে? ব্যাপারটা বোঝাতে পারলাম?
আমার একটা রুমে ফিজিক্সের ক্লাস হচ্ছে, একটা রুমে কেমিস্ট্রির ক্লাস হচ্ছে, একটা রুমে ম্যাথসের ক্লাস হচ্ছে। এমন তো হয় না ফিজিক্সের ক্লাস যখন চলে তখন কেমিস্ট্রি ক্লাসও হয়। তাহলে তো রাম তো ফিজিক্স আর কেমিস্ট্রি নিয়ে বসে আছে, সে ফিজিক্সের ক্লাস করতে পারছে, তাহলে কেমিস্ট্রি ক্লাসে কি তার ক্লোন বসানো হবে? সেটা তো কখনো হয় না। তখন আমাকে কি করতে হচ্ছে, তখন ওই যে সেটটা নেওয়া হবে, যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনজনই পড়ছে, তাদের যে সেট আমি নেব, তাদেরকে, যাদেরকে একবার নেব তাকে কিন্তু সেকেন্ড টাইম আর নেব না। কারণ এলিমেন্ট গুলো অবশ্যই ডিস্টিংক্ট হতে হবে। এখানে 3 আর 3 দুটো এলিমেন্ট একই হয়ে গেছে, তাহলে আমাকে যদি এটা সেট হতে হয় তাহলে কিন্তু আমার 3 কে একবারই গুনতে হবে, 3 কে আমার একবারই নিতে হবে, দুবার তিনবার করে নেওয়া যাবে না। ঠিক আছে, তা এই হচ্ছে গিয়ে ডিস্টিংক্ট কথাটার মানে। অর্থাৎ সেট ইজ আ ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্টস। যে অবজেক্টস গুলো এখানে থাকবে প্রত্যেকে যেন ওয়েল ডিফাইন্ড হয় এবং ডিস্টিংক্ট হয়। বোঝা গেল? এই যে জিনিসগুলো আমি লিখেছি, এই জিনিসগুলো কিন্তু এক একটা নাম্বার সিস্টেমের ক্লাসিফিকেশন গুলো যে করা হয়েছে তাদেরকে একটা ঘরের মধ্যে রাখা হয়েছে। যেমন ন্যাচারাল নাম্বারকে আমি একটা ঘরের মধ্যে রেখে দিলাম, হোল নাম্বারকে একটা ঘরের মধ্যে রেখে দিলাম, ইন্টিজারকে একটা ঘরের মধ্যে রেখে দিলাম, পুরো রিয়েল নাম্বার সিস্টেমটাকে আমি একটা ঘরের মধ্যে রেখে দিলাম। এমন হতে পারে রিয়েল নাম্বারকে আমি আর দিয়ে ডিনোট করবো, একটু লিখে দিই। রিয়েল নাম্বারকে আমি আর দিয়ে, এখানে রিয়েল নাম্বারের সেটকে আমি আর দিয়ে ডিনোট করব। এই হচ্ছে পুরো বিষয়টা, সেটের অ্যাকচুয়াল ডেফিনেশনটা আমি এতক্ষণ ধরে বললাম। ঠিক আছে, এখন সেটের মধ্যে অপারেশন হবে, বিভিন্ন রকমের কাজকর্ম করব। ঠিক আছে, তো সেই কাজকর্মগুলো কিভাবে হবে, কোনটাকে কি বলে, সেই বিষয়গুলোকে নিয়ে একটুখানি আলোচনা করব। আচ্ছা চলো, আমাদের এবারে যেটা বলবো সেটা হচ্ছে সেটের মানে বিভিন্ন টাইপস। টাইপস বলতে, টাইপস দেখো অনেক রকম হয়। দেখো তোমরা যখন একটা জায়গায় বাস করছো তখন দেখবে তোমরা যে ঘরে থাকছো সেই ঘরটাকে কিন্তু একটা সেট বলা হয়। কেন, তুমি আছো, তোমার মা আছে, তোমার বাবা আছে, তোমার গ্র্যান্ড মাদার থাকলে সে আছে, গ্র্যান্ডফাদার থাকলে সেও আছে, তাহলে এই সবাইকে নিয়ে যখন একটা ঘরের মধ্যে তোমাদের যখন রাখা হচ্ছে তখন কিন্তু ওটাকেও একটা সেট হিসেবে কল্পনা করা হচ্ছে। এটা বাস্তব এক্সাম্পল। সেরকমই আমি যদি একটা সেট এরকম ভাবে লিখি 1 2 3 4, চারটে নাম্বার আমি লিখলাম। ঠিক আছে, একটা সেটের মধ্যে চারটে নাম্বার লিখলাম, ওই সেটটার একটা নাম দিচ্ছি। ঠিক আছে, ওই সেটটার নাম দেওয়া হচ্ছে এ। এটা বিভিন্ন নাম দিতে পারো, যেমন তোমাদের বাড়ির একটা নাম থাকতে পারে, তো ঘরের একটা নাম থাকতে পারে। ঠিক আছে, তো সেরকম একটা নাম তুমি দিয়ে দিলে। ঠিক আছে, যখন ধরো সাপোজ একটা জায়গায় ঘুরতে গেলে, একটা হোটেলে থাকলো, কত নম্বর রুম? 102 নম্বর রুম। 102 নম্বর রুমে কারা আছে? 102 নম্বর রুমে চারজন লোক আছে। সেই চারজনের মধ্যে ধরো দেখলাম যে তুমি, তোমার দাদা, তোমার মা, তোমার বাবা, এই চারজন হচ্ছে 102 নম্বর রুমে রয়েছে। তো তাহলে রুমটার নাম কি? রুমটার নাম ওই একটা নাম্বার দিয়ে ডিনোট করা হয়েছে 102। তো সেরকমই আমি এই সেটটার একটা নাম দিলাম এ। ঠিক আছে, এখন এখন ব্যাপারটা কি, এই যে সেটটা দেখো কোথা থেকে শুরু হয়েছে, 1 2 3 4, 4-এ গিয়ে শেষ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই সেটের প্রত্যেকটা এলিমেন্টকে আমি দেখতে পাচ্ছি, প্রত্যেকটা এলিমেন্টকে আমি পাচ্ছি, তাই এই সেটগুলোকে আমি বলবো হচ্ছে ফাইনাইট সেট। কি বলছি? ফাইনাইট সেট। ঠিক আছে, বা বাংলা এটাকে বলা হয় সসীম সেট। ঠিক আছে, তো এ দিয়ে যে সেটগুলো আমি লিখলাম, বা বি আর একটা আমি সেট লিখছি, এ ই আই ও ইউ, নিশ্চয়ই বুঝতে পারছো এটা কিসের সেট? এটা হচ্ছে আমাদের ইংলিশ আলফাবেটের ভাওয়েল সেট। ঠিক আছে, এই ভাওয়েল গুলোকে নিয়ে একটা ঘরের মধ্যে আমি ওদেরকে রেখে দিলাম, এটাও একটা সেট, এবং এটাও কিন্তু ফাইনাইট সেট, কারণ এর শুরুও আছে শেষও আছে, অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্টকে আমি পাচ্ছি, দেখতে পাচ্ছি, তাই এদেরকে বলা হচ্ছে ফাইনাইট সেট। ঠিক আছে, বা সাপোজ ধরো তোমরা সি বলে আর একটা সেটের আমি নাম দিলাম, তো ওইখানে এ বি সি ডি ই এফ জি, লাস্টে এক্স ওয়াই জেড,
দেখতে পাচ্ছ প্রত্যেকটা ইংলিশ অ্যালফাবেট নিলাম। এখানেও দেখো প্রত্যেকটা এলিমেন্টকে আমি পাবো, সবকটা এলিমেন্ট আমি লিখলাম না এখানে, কিন্তু সবকটা এলিমেন্টকে কিন্তু আমি পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো এইগুলোকে বলা হচ্ছে ফাইনাইট সেট, অর্থাৎ এর শুরু আছে, শেষ আছে, এবং প্রত্যেকটা এলিমেন্টকে আমি পাচ্ছি, সবকটা এলিমেন্টকে ডিফাইনও করা যাচ্ছে, ওয়েল ডিফাইন্ডও হচ্ছে, এবং সবকটা এলিমেন্ট কিন্তু ডিস্টিংক্ট হচ্ছে। ঠিক আছে, তো আমি এবার যদি ইনফাইনাইট সেট বলি, ইনফাইনাইট সেট মানে ওর হয়তো শুরু থাকতে পারে কিন্তু শেষ নেই, বা শুরু শেষ কোনোটাই নেই। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, যদি ন্যাচারাল নাম্বারের সেট বলা হয়, আমি একটু আগেই ন্যাচারাল নাম্বারকে এন দিয়ে ডিনোট করেছি। ন্যাচারাল নাম্বার কোথা থেকে শুরু হয়? ন্যাচারাল নাম্বার স্টার্ট হয় হচ্ছে 1 থেকে, 1 2 3 4 5 6 করে চলছে, কোথায় গিয়ে শেষ হচ্ছে আমরা কিন্তু জানি না। আমরা লার্জ অনেক নাম্বার পাবো এখানে, যতদূর এগোতে পারবো ততদূর কিন্তু এগিয়ে যেতে পারবো। ঠিক আছে, যতদূর এগোতে চাই। তো এই সেট কিন্তু এটা কি নাম্বার সিস্টেমের একটা ক্লাসিফিকেশন করে তাদেরকে একটা রুমে আমি রাখলাম, কিন্তু এটা কি অসীম, ইনফাইনাইট, এর কিন্তু শেষ নেই, অথচ এটার একটা নাম দেওয়া হয়েছে ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, সে সাপোজ তোমরা ইউনিভার্সের কথা ভাবো না, ইউনিভার্সে আমাদের যে মিল্কি ওয়ে গ্যালাক্সি, মিল্কি ওয়ে গ্যালাক্সির সবকটা স্টার, সবকটা প্ল্যানেটকে কি আমরা নাম জানতে পেরেছি, বা আমরা কি তাদেরকে মানে আদৌ খুঁজে বার করতে পেরেছি? পারিনি। কিন্তু তার মানে কি এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে প্রচুর প্ল্যানেট রয়েছে, প্রচুর আমাদের পার্টিকেলস গুলো রয়েছে। তাহলে এগুলো তো সবার নাম আমি জানি না, বা এগুলো আছে, এক্সিস্ট করছে, কিন্তু আমি পুরো জিনিসটার একটা নাম দিয়ে দিলাম মিল্কি ওয়ে গ্যালাক্সি। তার মানে মিল্কি ওয়ে গ্যালাক্সি হচ্ছে একটা সেট যেখানে প্রচুর পার্টিকেলস গুলো রয়েছে। কতগুলো পার্টিকেলস রয়েছে তার শেষ নেই, আমি নিজেও বলতে পারবো না কতগুলো পার্টিকেলস মিল্কি ওয়ে গ্যালাক্সিতে এখনো পর্যন্ত রয়েছে। আবিষ্কার যদি করতে যাওয়া হয় তাহলে দেখা যাবে আমরা অ্যাপ্রক্সিমেশন পেলাম, অ্যাপ্রোপ্রিয়েট পাচ্ছি না। তাই নাম্বারের তো শেষ নেই, তাহলে এরও যখন শেষ নেই, এদেরকে কি তাহলে একটা নাম দেওয়া হবে না? হ্যাঁ, নাম দেওয়া হয়েছে ন্যাচারাল নাম্বার। তাদেরকে কি একটা ঘরে রাখা হবে না? হ্যাঁ, মিল্কি ওয়ে গ্যালাক্সিরও তো একটা জায়গা আছে, ওর একটা নির্দিষ্ট জায়গা আছে, মহাকাশে ওর একটা নির্দিষ্ট জায়গা আছে, তাহলে এরও থাকবে। 1 2 3 4 ন্যাচারাল নাম্বারেরও একটা জায়গা আমি দিয়ে দিলাম ওকে, একটা রুমের মধ্যে আমি রাখলাম, কিন্তু রুমে কতগুলো পাবলিক রয়েছে আমি জানি। ঠিক আছে, তো সেরকমই আমি যদি ইন্টিজার সেট বলি, ইন্টিজার সেটও তাই। ইন্টিজার সেট কিন্তু 0 থেকে 0 1 2 করে আমরা সব পজিটিভ নাম্বার গুলোকে লিখতে পারবো, -1 -2 করে আমরা সব নেগেটিভ নাম্বার গুলোকেও লিখতে পারবো। ঠিক আছে, এটা ওয়েল ডিফাইন্ড, কালেকশন হচ্ছে, ডিস্টিংক্ট হচ্ছে, কিন্তু এর কোনো এন্ড নেই, কোথায় শুরু হচ্ছে কোথায় গিয়ে শেষ হচ্ছে আমরা কেউ জানি না। তাহলে এটাও একটা ইনফাইনাইট সেট। ঠিক আছে, আমরা ইনফাইনাইট সেট আর ফাইনাইট সেট সম্পর্কে আশা করি বুঝতে পেরেছি। এবার আরো কিছু সেট নিয়ে আমি বলবো, যেমন একটা ঘর, ওই ঘরে কেউ থাকে না, তুমি একা থাকো, তুমি একা ওই ঘরটা থাকো। এরকম হতে পারে যে কোনো একটা পার্টিকুলার লোক একটা ঘরের মধ্যে আছে, হতে পারে না? হতে অবশ্যই পারে। তো একটা সেটের মধ্যে ধরো একটা নাম্বার আছে, একটাই নাম্বার রয়েছে, সেটা নাম্বার থাকতে পারে, ক্যারেক্টার থাকতে পারে, যে কেউ থাকতে পারে, বা সাপোজ রাম রয়েছে ওই সেটের মধ্যে। ঠিক আছে, একটা সেটের মধ্যে একটাই এলিমেন্ট রয়েছে, একটাই এলিমেন্ট যদি থাকে তাহলে ওই সেটটাকে আমি বলবো সিঙ্গেল টোন সেট। সিঙ্গেল টোন সেট, ওটাকে বাংলায় বলে একপদী সেট। ঠিক আছে, একটাই এলিমেন্ট রয়েছে ওই সেটের মধ্যে, হতে পারে যেমন একটা ঘর অনেক দিন ধরে পড়ে রয়েছে, সেখানে কেউ থাকেই না, সেখানে কেউ থাকে না, একটা ঘর, সেখানে কেউ থাকে না, কোনো এলিমেন্টই নেই। কোনো এলিমেন্ট না থাকলে তখন ওই সেটটাকে আমি বলবো নাল সেট। নাল সেট, বা এটাকে অনেকে ভয়েড সেটও বলে, ভয়েড সেটও বলে। এর একটা ডিনোটেশন রয়েছে, এই সাইনটা দিয়ে, এই নাল সেটের নাল সিম্বল দিয়ে আমি এটাকে ডিফাইন করব। নাল সেটকে আমি এই সিম্বলটা দিয়ে নাল সেটকে আমি ডিফাইন করব। এর মানে কি? এর মানে হচ্ছে এই জিনিসটা, এটাকে ডিফাইন করছি এইভাবে, এই মানে হচ্ছে এই জিনিসটা, মানে ভেতরে কোনো এলিমেন্টকে আমি রাখিনি, ভেতরে কিছু নেই, তাহলে এটাকে বলা হচ্ছে নাল সেট বা ভয়েড সেট, বাংলায় যেটাকে বলছি একপদী সেট। আচ্ছা, এবারে ফর্মস অফ সেটস। সেটকে না
দুটো ফর্মে আমি ডিফাইন করতে পারি। ঠিক আছে, তো দুটো ফর্মে ডিফাইন করা বলতে গেলে আমরা কি বুঝি? সাপোজ দুটো ফর্ম আছে, একটা রস্টার ফর্ম আর একটা সেট বিল্ডার ফর্ম। এই যে সেট গুলোকে আমি এতক্ষণ ধরে লিখলাম, এগুলোকে দু রকম ফর্মে লেখা যায়। একটা হচ্ছে রস্টার ফর্ম আর একটা হচ্ছে সেট বিল্ডার ফর্ম। একটা সেট আমি লিখবো, সাপোজ আমি একটা সেট লিখছি 2, 4, 6, 8 আর 10। এই যে সেটটা লিখলাম, এটা ওয়েল ডিফাইন। তো ওয়েল ডিফাইন কেন? তার কারণ আমি এটা বলতে পারছি সব পজিটিভ ইভেন নাম্বারস রয়েছে 1 থেকে 10 পর্যন্ত। পজিটিভ ইভেন নাম্বারস মানে 1 থেকে 10 পর্যন্ত যত ইভেন নাম্বারস রয়েছে তাদেরকে নিয়ে একটা সেট তৈরি করা হয়েছে। ঠিক আছে, তো এই যে ফর্মটাকে আমি লিখলাম, এই ফর্মটাকে আমি বলবো হচ্ছে রস্টার ফর্ম। এই জিনিসটা, এই ফর্মটার নাম হচ্ছে কি? রস্টার ফর্ম। এই রস্টার ফর্মে আমি জিনিসটাকে লিখলাম। কিন্তু এটাকেই আমি যদি সেট বিল্ডার ফর্মে লিখি তাহলে কেমন ভাবে লিখবো? অর্থাৎ এইটাকে আমি আর এক রকম ভাবে লিখতে পারি। সেটা কেমন? আচ্ছা, এই সেটটার নাম দিলাম এ বলে। এই এ সেটটাকে আমি আর একটা ফর্মে লিখছি। কি লিখছি? এক্স such that x is an even number x is an even number less than or equal to 10। এইভাবে ডিফাইন করলাম। এই জিনিসটার মানে কি? আচ্ছা, এ সেটে কারা কারা থাকবে? এ সেটে এক্স টাইপের এলিমেন্ট গুলো থাকবে। এই এক্স টাইপের এলিমেন্ট গুলো, যে সাজ দ্যাট মানে এর মানেটা দেওয়া আছে, অর্থাৎ এই যে এক্স টাইপের এলিমেন্ট গুলো থাকবে, এই এলিমেন্ট গুলো কেমন, তার মানে হচ্ছে এই সাইনটাকে সাজ দ্যাট বলা হয়। ঠিক আছে, এই সাজ দ্যাট মানে হচ্ছে এই যে এলিমেন্ট গুলো থাকবে সেগুলো কেমন সেটাকে ডিফাইন করা হয়েছে। কিভাবে ডিফাইন করা হচ্ছে? এক্স ইজ অ্যান ইভেন নাম্বার লেস দ্যান অর ইকুয়াল টু 10। এইভাবে ডিফাইন করা হয়েছে। এক্স ইজ অ্যান ইভেন নাম্বার লেস দ্যান অর ইকুয়াল টু 10। তার মানে আমরা সাথে সাথে বুঝে যাব কি? লেস দ্যান অর ইকুয়াল 10। ঠিক আছে, এক্স ইজ অ্যান ইভেন ন্যাচারাল নাম্বার লিখে দিয়ে, ন্যাচারাল নাম্বার লিখলে তাহলে আমার এটাও বোঝা হয়ে গেল যে আমাকে যা নিতে হবে ন্যাচারাল নাম্বার গুলোকে নিতে হবে, ইভেন ন্যাচারাল নাম্বার গুলোকে নিতে হবে। তো এক্স ইজ অ্যান ইভেন ন্যাচারাল নাম্বার লেস দ্যান অর ইকুয়াল টু 10। তার মানে আমি পরিষ্কার বুঝে গেলাম কাদেরকে নিতে হচ্ছে? 2, 4, 6, 8, 10। লেস দ্যান অর ইকুয়াল 10 মানে 10 পর্যন্ত, 10 পর্যন্ত যত ইভেন নাম্বার, ইভেন ন্যাচারাল নাম্বার রয়েছে তাদেরকে নিতে হবে। তা সেটারই ফর্ম হচ্ছে এইটা। তাহলে দুটো কিন্তু একই কথা, কিন্তু দুটো সেটকে, এই একটাই সেটকে আমি দু রকম ভাবে লিখলাম। ঠিক আছে, বা আর একটা যদি বলি, একটা সেট লিখলাম আমি এক্স এক্স সাজ দ্যাট মানে এবার এক্স যে এলিমেন্ট গুলো বসবে, এই এলিমেন্ট গুলো কেমন টাইপের এলিমেন্ট? বলছে এক্স ইজ আ প্রাইম নাম্বার লেস দ্যান 10। তাহলে এই যে সেটটা লিখলাম সেট বিল্ডার ফর্মে, তাহলে এটাকেই যদি আমি রস্টার ফর্মে লিখি তাহলে আমি এলিমেন্টস গুলো পাবো। অর্থাৎ এক্স ইজ আ প্রাইম নাম্বার লেস দ্যান 10। তার মানে এখানে বোঝাই যাচ্ছে যে প্রাইম নাম্বার কোনগুলো? 2, 3, 5, 7, বাস এই যে এলিমেন্ট গুলো পেয়ে গেলাম। তাহলে এই এলিমেন্ট গুলো দিয়ে যখন আমি লিখলাম তখন এই ফর্মটার নাম হয়েছে আমার সেট রস্টার ফর্ম। ঠিক আছে, এখন এই রস্টার ফর্ম, সেট বিল্ডার ফর্ম কেন তৈরি হয়েছে, কেন আমি করব, কেন লিখবো, এর সুবিধাগুলো কি? যখন দেখো খেয়াল করে, আমার যখন রস্টার ফর্মে লিখছি তখন কিন্তু আমি এলিমেন্টস গুলোকে লিখছি, আর সেট বিল্ডার ফর্মে যখন লিখছি তখন কিন্তু আমাকে এলিমেন্ট গুলো লিখতে হচ্ছে না, এলিমেন্ট গুলোকে ডিফাইন করে দিতে হচ্ছে শুধু জাস্ট। অর্থাৎ এলিমেন্ট গুলোকে আমি বলে দিচ্ছি যে এই রকম টাইপের এলিমেন্ট গুলো এই সেটের মধ্যে থাকছে বা এই সেটের মধ্যে রয়েছে। ঠিক আছে, কিন্তু রস্টার ফর্মে আমাকে এলিমেন্টস গুলো সবকটা শো করতে হচ্ছে। ঠিক আছে, এটা কেন ইউজ করা হচ্ছে? আমি সেট বিল্ডার ফর্মটা ইউজ করছি হচ্ছে আমার সময়কে বাঁচানোর জন্য, আমার এটা আর কি সময়ের অপচয় যাতে কম হয় তার জন্য। কারণ আমি যদি বলে দিই তোমাকে যে 1 থেকে 100 পর্যন্ত যত প্রাইম নাম্বার রয়েছে তাদেরকে একটা সেটের মধ্যে রেখে, তাহলে তুমি কি করবে? 2,
5 2 3 5 7 করে সমস্ত প্রাইম নাম্বারগুলো লিখতে থাকবে। তাতে দেখা যাবে একটা বড় লম্বা একটা সেট তৈরি হলো, যেখানে সমস্ত এলিমেন্ট তোমাকে শো করাতে হচ্ছে। আর আমি যদি সেটা না করে জাস্ট লিখে দিই এরকম যে এক্স সাচ দ্যাট এক্স ইজ আ প্রাইম নাম্বার, এক্স ইজ আ প্রাইম নাম্বার বিটুইন 1 and 100, এটা যদি আমি বলে দিই তাহলে কিন্তু তুমি বুঝে গেলে যে এক্স হচ্ছে সেই এলিমেন্টগুলো, যে এলিমেন্টগুলো হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত যত প্রাইম নাম্বার রয়েছে সেই প্রাইম নাম্বারগুলো আমাকে আর লিখতে হলো না। আমি এই সেটের মধ্যে কিন্তু এইভাবে আমি ডিফাইন করে দেওয়া মানে আমি পেয়ে গেলাম জিনিসটা। ঠিক আছে, না হলে তোমাকে প্রত্যেকটা এলিমেন্ট ধরে 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 লিখতে হবে, একটা বড় লম্বা সেট তৈরি হবে, তাতে তোমার সময় এইভাবে লিখলে সময়টা তাহলে বেঁচে যাবে। ঠিক আছে, এই হলো কি একটা জিনিস বললাম আমি, যেখানে তোমার সেট বিল্ডার ফর্ম আর রস্টার ফর্ম, সেটকে দু রকম ভাবে ডিফাইন করা যাচ্ছে সেই জিনিসটা আমি বললাম। এবার আমি কিছু এক্সাম্পল তুলে নেব, যে এক্সাম্পল গুলোর মাধ্যমে বোঝা যাবে যে এই ব্যাপারগুলোর কনসেপ্ট কতটা জরুরি, কনসেপ্ট কতটা ক্লিয়ার হচ্ছে কি আদৌ হচ্ছে না। আচ্ছা, আমি কতগুলো এক্সাম্পল নিয়ে এলাম, যে এক্সাম্পল গুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো দেখো তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করবে। এতক্ষণ আমি যা বললাম, ঠিক আছে, সেট বিল্ডার ফর্ম, রস্টার ফর্ম আর সেট যত আইডিয়া নর্মাল ডেফিনেশন থেকে, সেইগুলো থেকে আমরা তিনটে এক্সাম্পল আমি এখানে তুলে নিয়েছি। তিনটে এক্সাম্পল গুলোকে একটু আলোচনা করি। ফার্স্ট কোশ্চেনটা কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নাল সেট। আচ্ছা, নাল সেটের আইডিয়া আমি পেয়েছি। নাল সেট মানে কি? নাল সেট মানে সেখানে কোনো এলিমেন্টই থাকবে না। ঠিক আছে, তো আমার এখানে অপশন গুলো কি দিয়েছে? ফার্স্ট অপশন দিয়েছে জিরো। জিরো তো একটা এলিমেন্ট, জিরো কিন্তু একটা এলিমেন্ট, যে এলিমেন্টটা এই সেটের মধ্যে রয়েছে। তার মানে এটা কিন্তু সিঙ্গেলটন সেট হয়ে গেল, এটা নাল সেট হলো না। ঠিক আছে, তাহলে এটা কাটা। নেক্সট হচ্ছে 5। আমি এই যে জিনিসটা বললাম, এখানে একটা নাল, এই যে সাইনটা দিয়েছি, আমি বলেছিলাম যে এই সাইনটা দিয়ে আমি কি ডিফাইন করব? এই সাইনটা দিয়ে আমি ডিফাইন করব হচ্ছে কি নাল সেট দিয়ে আমি এই নাল সিম্বলটাকে ডিফাইন করব। ঠিক আছে, কিন্তু আমার এখানে নাল এলিমেন্টটা, নাল সিম্বল দিয়ে নাল সেট ডিফাইন করছি, কিন্তু এই নাল সেটটাকে আমি একটা সেটের মধ্যে রেখেছি, মানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 5 কে রাখা হয়েছে। তার মানে তখন কিন্তু 5 হয়ে গেল একটা এলিমেন্ট, এই সেটের একটা এলিমেন্ট আমার 5 হয়ে গেল। ঠিক আছে, এমনি 5 যদি লিখি তার মানে বোঝা যাচ্ছে এই সেটের মধ্যে কিছু নেই। ঠিক আছে, এই যে আমি সেটটা রাখলাম, এর মধ্যে কোনো এলিমেন্ট নেই, এর মানেই কিন্তু 5। কিন্তু যখন আমি 5 কে একটা সেটের মধ্যে রাখছি, তখন 5 নিজে একটা এলিমেন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, যেমন আমি এইটা মানে কিন্তু এইটা মানে এই জিনিসটা, এই যে, ঠিক আছে, এটা মানে কিন্তু এই জিনিসটা, অর্থাৎ 5 কিন্তু এই সেটে একটা এলিমেন্ট, যেহেতু এলিমেন্ট হয়ে যাচ্ছে তখন আমার এইটাও কিন্তু নাল সেট হলো। আচ্ছা, নেক্সট এটা কি বলেছে? বলছে এটা কিন্তু দেখো সেট বিল্ডার ফর্মে দেওয়া আছে, x is an integer and one less than x less than 2, 1 less than x less than 2, অর্থাৎ x এর ভ্যালুটা 1 আর 2 এর মধ্যে থাকতে হবে এবং x কে একটা ইন্টিজার হতে হবে। তো 1 আর 2 এর মাঝে কি কোনো ইন্টিজার আছে? কোনো ইন্টিজার নেই, তার মানে কোনো এলিমেন্টই আমি খুঁজে পাবো না 1 আর 2 এর মাঝখানে। তাই 1 আর 2 এর মাঝখানে কোনো এলিমেন্ট যেহেতু নেই, তাই এই সেটটাই কিন্তু একমাত্র নাল সেট হচ্ছে। আচ্ছা, আমি ডিটাও একটুখানি করে দেখি। ডিটা বলছে x ইজ আ রিয়াল নাম্বার অ্যান্ড a 1 লেস দ্যান x লেস দ্যান 2। 1 আর 2 এর মাঝে কিন্তু প্রচুর রিয়াল নাম্বার রয়েছে, আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি ইনফাইনাইট নাম্বার অফ রিয়াল নাম্বার রয়েছে এই 1 আর 2 এর মাঝে। তাহলে এখানে আমি প্রচুর এলিমেন্ট পাবো, তাহলে এটাকে নাল সেট ওই কারণে বলছি না। তাহলে আমার কারেক্ট অ্যান্সার কোনটা হবে? x ইজ অ্যান ইন্টিজার অ্যান্ড 1 লেস দ্যান x লেস দ্যান 2। 1 আর 2 এর মাঝে যেহেতু আমি কোনো এলিমেন্ট পাচ্ছি না, তাই এখানে আমার এইটাই হয়ে যাচ্ছে নাল সেট। কি বলছে নেক্সট? বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ইনফাইনাইট সেট। এই চারটের মধ্যে কোনটা আমার ইনফাইনাইট সেট হবে?
ইনফাইনাইট সেট মানে তার সেটা এন্ডলেস, সেটার মধ্যে মানে তার কোনো শেষ নেই। তো ফার্স্ট কোশ্চেন মানে ফার্স্ট অপশনটা কি দিয়েছে, x is an integer and -1 less than or equal x less than 1। আচ্ছা এটাকে যদি আমি একটুখানি লিখি তাহলে কেমন হবে, এটাকে যদি রস্টার ফর্মে আমি যদি লিখি তাহলে কেমন হবে, x is an integer আর x এর ভ্যালুটা কিরকম, x এর ভ্যালু -1 থেকে 1 এর মধ্যে, -1 এই যে ইকুয়াল আছে তার মানে -1টা কিন্তু ইন্টিজারটাকে নেওয়া হবে, ঠিক আছে। তারপর কি আছে, তারপরে কিন্তু 0 আছে, আর তারপরে গিয়ে 1টা 1 এ ইকুয়াল নেই তাই 1টা নেওয়া হবে না। তার মানে এই হচ্ছে সেটটা, -1 আর 0 এই দুটো এলিমেন্ট এই সেটের মধ্যে রয়েছে, যেহেতু এক্স এর ভ্যালু ইন্টিজার বলে দিয়েছে তাই এই দুটো এলিমেন্ট আমার এই সেটের মধ্যে রয়েছে, আর এই দুটো কিন্তু মানে এলিমেন্ট যেহেতু নাম্বার অফ এলিমেন্ট যেহেতু 2 তার মানে আমার এটা কিন্তু ফাইনাইট সেট হয়ে গেল, তাহলে এটা আমার ইনফাইনাইট সেট হচ্ছে না। তাহলে পরেরটা দেখি ইনফাইনাইট হচ্ছে কিনা, বলছে দ্য সেট অফ নেগেটিভ ইভেন নাম্বারস গ্রেটার দ্যান -100, ঠিক আছে, সেট অফ নেগেটিভ ইভেন নাম্বারস, তাহলে আমার এখানে 0 আর এখানে যদি -100 থাকে নাম্বার লাইনে, তাহলে -100 এর থেকে গ্রেটার যে ইভেন নাম্বার গুলো সব এখানে পাবো আমি, -98 পাবো, -96 পাবো, এরকম ভাবে পেতে থাকবো। কতদূর পর্যন্ত পেতে থাকবো, -2 পর্যন্ত পেতে থাকবো। তাহলে -98 থেকে গ্রেটার দ্যান -100 মানে -98 থেকে -2 পর্যন্ত কিন্তু সমস্ত নেগেটিভ নাম্বারস, নেগেটিভ ইভেন নাম্বারস কিন্তু আমি এখানে পেয়ে যাচ্ছি। তার মানে এটাও কিন্তু মানে এর শুরু আছে শেষ আছে, তার মানে এটাও কিন্তু আমার ফাইনাইট সেট হয়ে গেল, তাহলে এটাও আমি নেব না। সি এরটা কি বলছে, সি সেটটা দিয়েছে দ্য সেট অফ পজিটিভ ইন্টিজার্স লেস দ্যান 100, তাহলে 100 এর থেকে লেস পজিটিভ ইন্টিজার গুলোকে নিতে হবে, ঠিক আছে, লেস পজিটিভ ইন্টিজার, তাহলে 100 এর থেকে লেস পজিটিভ ইন্টিজার মানে যে 0-র পর থেকে সমস্ত নাম্বার 100 পর্যন্ত, তাহলে তাদেরও শেষ আছে শুরু আছে, তাহলে সেখানেও আমি কিন্তু ওটা ফাইনাইট পেয়ে গেলাম, তার মানে অপশন সিটাও কিন্তু হচ্ছে না, তাহলে অপশন ডি হবে নাকি, হতেও পারে না হতে পারে, দেখা যাক, কোনোটাই না হলো না, দেখা যাক, এরকমও তো হয় নাকি, x ইজ আ রিয়াল অ্যান্ড -1 লেস দ্যান x লেস দ্যান 1, এটা হবে, কেন হবে, তার কারণ x রিয়াল নাম্বার বলে দিয়েছে, ঠিক আছে, এইখানে x ইন্টিজার বলেছিল, এখানে রিয়াল নাম্বার বলেছে, দুটো রিয়াল নাম্বারের মাঝখানে ইনফাইনাইট নাম্বার অফ রিয়াল নাম্বার থাকতে পারে, তাহলে -1 আর 1 এর মাঝখানে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট আমি পাবো, ইনফাইনাইট নাম্বার অফ রিয়াল নাম্বার আমি পাবো, তাহলে এটাই হয়ে যাবে আমার ইনফাইনাইট সেট, এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট আরেকটা কোশ্চেন, হুইচ অফ দ্য সেটস আর ইকুয়াল, মানে এই চারটের মধ্যে কোন সেট দুটো ইকুয়াল হচ্ছে, বা সবাই যদি ইকুয়াল হয় তো হতেও পারে, দেখা যাক। ফার্স্টে এ যে সেটটা দিয়েছে এটা একটা সিঙ্গেলটন সেট দিয়েছে, এই যে 0 বলে এলিমেন্টটা রয়েছে এটা কিন্তু একটা সিঙ্গেলটন সেট, এটা সিঙ্গেলটন সেট, ঠিক আছে। তারপর বি ইকুয়াল টু 5 এটা মানে কিন্তু নাল সেট, এখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দেয়নি, সেকেন্ড ব্র্যাকেট দিলে ওটাও কিন্তু একটা সিঙ্গেলটন সেট হয়ে যেত, তাহলে বি ইকুয়াল টু 5 এটা কিন্তু একটা নাল সেট, ঠিক আছে। আচ্ছা সি যে সেটটা দিয়েছে কি দিয়েছে, x ইজ আ পারফেক্ট স্কোয়ার অ্যান্ড 2 লেস দ্যান অর ইকুয়াল x লেস দ্যান অর ইকুয়াল 6, তার মানে 2 আর 6 এর মাঝে একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার গুলোকে আমার লিখতে হবে, তাহলে 2 আর 6 এর মাঝখানে পারফেক্ট স্কোয়ার নাম্বার কি আছে, 4 আছে, একমাত্র 4 আছে, মানে যেগুলোকে স্কোয়ার রুট করা যায়, বর্গমূল করা যায়, 2 আর 6 এর মাঝখানে একমাত্র পারফেক্ট স্কোয়ার 4 আছে, তার মানে এটাও কিন্তু একটা সিঙ্গেলটন সেট, মানে এটাও পেলাম সিঙ্গেলটন সেট, মানে এটা এখানেও আমার একটাই এলিমেন্ট পাচ্ছি। আর ডিটা কি বলেছে, ডি বলেছে x ইজ অ্যান ইন্টিজার অ্যান্ড -1 লেস দ্যান x লেস দ্যান 1, তার মানে -1 আর 1 এর মাঝখানে একটা ইন্টিজারকে আমার লিখতে হবে, -1 আর 1 এর মাঝখানে ইন্টিজার বলতে একটাই রয়েছে, সেটা হচ্ছে 0, ঠিক আছে, তার মানে এইটাকে যদি আমি রস্টার ফর্মে লিখি তাহলে এরকম হচ্ছে 0, তাহলে তার মানে কি, এই যে ফার্স্ট অপশন এ আর অপশন ডি, অপশন এ তেও কিন্তু 0 রয়েছে, অপশন ডি তেও কিন্তু আমার 0 রয়েছে, এই দুটো সেটই একমাত্র আমার ইকুয়াল সেট হয়ে গেল, ঠিক আছে, কি হয়ে গেল, ইকুয়াল সেট হয়ে গেল। আমার এই দিকে এই যে এটা সিঙ্গেলটন হয়েছে আর এটা সিঙ্গেলটন হয়েছে মানে এই নয় যে এরা ইকুয়াল হবে,
সেটের মধ্যে এলিমেন্ট গুলো যেহেতু ইকুয়াল হয়ে গেল, সেটের মধ্যে এলিমেন্ট যেহেতু সেম আছে, তাই এই দুটো সেট একমাত্র আমি ইকুয়াল বলতে পারি। কিন্তু এই অপশন ডি আর অপশন সি আর অপশন এ, এরা সিঙ্গেলটন সেট রয়েছে, এখানে নাম্বার অফ এলিমেন্টস একটা করে রয়েছে, এদেরকে আমি ইকুইভ্যালেন্ট বলতে পারি। এই সেটগুলোকে আমি ইকুইভ্যালেন্ট সেট বলতে পারি, কিন্তু এদেরকে আমি ইকুয়াল সেট বলবো না। ইকুয়াল সেট হতে গেলে এলিমেন্ট গুলোকে সেম হতে হবে, আর নাম্বার অফ এলিমেন্টস যদি সেম থাকে তাহলে আমি সেগুলোকে ইকুইভ্যালেন্ট বলতে পারি। ঠিক আছে? আর এই যে নাল সেট আর এই সেটটা, বা নাল সেট আর এই সেটটা, উপরের সেটটা, এরা কিন্তু নন ইকুয়াল সেট হচ্ছে অবশ্যই। ঠিক আছে? তো যাই হোক, এই যে ব্যাপারগুলো বললাম, প্রথমে আমি সেটের ডেফিনেশন এবং তার ফর্মস, নাম্বার, মানে সেই একটা জাস্ট আইডিয়া, ধারণা দিলাম। এরপরে আরো কিছু আছে সেটা, এরপরে আমি পরের ভিডিওতে সাবসেট, পাওয়ার সেট, সেটের অপারেশন গুলোকে শেখাবো। ঠিক আছে? যেগুলো খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। ঠিক আছে? আরো ভিডিও সেটের আসবে। ঠিক আছে? তার জন্য ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ম্যাথ এক্সপ্রেস চ্যানেলের মেম্বার্স আমাদের আরো বাড়াতে হবে, তাহলে আমি অনেকটা মানে বোধ করব এরকম যে আমি আরো ভিডিও বানাবো, একটু মানে ইমপ্রেস হব তোমাদের প্রতি, যে আমি আরো ভিডিও বানাতে পারবো। তো যাই হোক, এর পরের ভিডিওগুলো আসবে অবশ্যই, তার জন্য চ্যানেলের সাথে থাকবে। আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, এই ডেসক্রিপশনে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবে, তাহলে সমস্ত ভিডিওগুলো ওখানে আমি আপলোড করে দেবো, ওখানে বলে দেবো, সব ভিডিওগুলো তোমরা দেখতে পাবে, নোটিফিকেশন পেয়ে যাবে। আর সাবস্ক্রাইব করে রাখো যাতে ভিডিও আসলেই ভিডিও দেখতে পেয়ে যাও। ঠিক আছে? তো ওই গ্রুপে থাকলে, হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকলে রেগুলার ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। রেগুলার ভিডিওগুলো দেখতে পেলে তোমাদের কিন্তু পড়তেও সুবিধা হবে জিনিসগুলো। আশা করি প্রত্যেককে শেয়ার করে দাও। ভালো থাকবে, সুস্থ থাকবে, ম্যাথ এক্সপ্রেসের সাথে থাকবে।